আমার প্রথম ইয়েটা যেটা লিখেছিলাম, যে উপন্যাসটা লিখেছিলাম সেটা অপার্থিব। সেটা একদম মানে ওটা ওই তথাকথিত প্রাপ্তবয়স্কদের জন্য, মানে এক ধরনের সায়েন্স ফিকশন। যদি আমার নিজের মনে হয় গোটা গল্পটাই শঙ্কুর একটা গল্পের প্রতি একটা ট্রিবিউট। সেটা লিখে দেওয়াও আছে, একটা আফটার ওয়ার্ডসও লিখে দেওয়া আছে। এবং ওইটা প্রথমে কিন্তু আমি তথাকথিত উম, ইয়ে হিসেবে লিখতে চাইনি, মানে উপন্যাস হিসেবে বের করতে চাইনি। আমার ওটা একটা ব্লগে ছিল। কেন ব্লগে ছিল তার একটা কারণ আছে। কারণ ব্যাপারটা হচ্ছে, ব্লগে ওটা ইনস্টলমেন্টে বেরোতো এবং বহু লাইনে হাইপার লিঙ্ক করা ছিল। এই হাইপার লিঙ্কটা তো প্রিন্টেড যে বইয়ে করা সম্ভব না। হাইপার লিঙ্ক করলেই বিভিন্ন বিভিন্ন লিঙ্ক পেজ খুলবে, উইকিপিডিয়ার পেজ খুলবে, একটা সিনেমার পেজ খুলবে, হয়তো প্রমিথিউস বলে ছবিটার একটা পেজ খুলে গেল। অর্থাৎ নানাবিধ ইন্টারটেক্সুয়াল রেফারেন্স আছে। সেই রেফারেন্স গুলো ওই লিঙ্কের মাধ্যমে যেত। কিন্তু যখন ওটা ঠিক করা হলো যে এটা, মানে আমি ঠিক করিনি, আমাকে যে পাবলিশিং হাউস তারাই আমাকে বললেন যে এটা বই হিসেবে বার করো। তাহলে ঠিক আছে বলে আমি ওই ব্লগটা বন্ধ করে দিলাম। অর্থাৎ গোটা গল্পটারই কিন্তু এক ধরনের মজা হচ্ছে রেফারেন্স গুলো ধরে 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 জিনিসটা করা। এবারে এইটা এইটা তো এখনকার ছেলে মেয়েদের অভ্যেস। কারণ এখন মার্ভেল বা ইত্যাদি যে উম, মানে ছবিগুলো বেরোয় আর কি, মার্ভেলের যে ছবিগুলো বেরোয়, সেখানে তো এরকম ইস্টার এগস রেফারেন্সেস এগুলোর অভ্যেস আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ওরা কিন্তু ওরা অতএব এটা কিন্তু ওদের অভ্যেসের মধ্যে পড়ে এইভাবে ছবি পড়াটা। এটা হচ্ছে আজ থেকে হয়তো 20-30 বছর আগের যে জেনারেশন, তাদের এই অভ্যেসটা অতটা নেই, যে একটা লেখা আসলে নানাবিধ রেফারেন্সে তৈরি করতে করতে এগোবে। কিন্তু এটা এখনকার ছেলে মেয়েদের অভ্যেস আছে। কিন্তু তারা ওটা বাংলাতে এক্সপেক্ট করে না। তারা ওই জিনিসটা শুধুই এক্সপেক্ট করে যে ইংরেজি ভাষী জিনিসে হবে। আর বাংলায় যারা পড়ে, তারা বোধহয় ফিকশনও, তাদের ফিকশন পড়ারও অভ্যেস চলে গেছে। তাই আমি যা লিখি আই টার্গেট টু, মানে, আর আমি যেহেতু নিজে সিনেমার লোক, যে জন্য হচ্ছে আমার গল্পগুলোর সাথে একটা চোরাগোপ্তা সিনেমার রেফারেন্স কন্টিনিউয়াসলি থাকে। মাঝে মাঝে চোরাগোপ্তাও থাকে না। মানে এই যে যে গল্পটা আহ, আহ, বেরিয়েছে 1982, সেটা একদম 1982 জুন মাসে স্থাপিত, যে জুন মাসে পরপর মেজর কিছু সায়েন্স ফিকশন ফিল্ম বেরোচ্ছে। মানে স্টার ট্রেক, রথ অফ খান, ইটি, তারপর হচ্ছে ব্লেড রানার, দা থিং, ট্রস। জুন মাসে এরকম এক গাদা গল্প ছবি বেরোচ্ছে এবং সেইটার রেফারেন্স আছে। মানে একটু হালকা হয়তো, কিন্তু একদম সোজাসুজি বলাও আছে যে সেই মাসের গল্প এটা। কিন্তু যেটা হচ্ছে যে মানে আমার গল্প আপাতত যারা পড়েছেন তারা খুব বয়স্ক মানুষ, আমার টার্গেট অডিয়েন্স ইয়াং যারা। কিন্তু ইয়াংরা পড়ে না। মানে এটা আমাকে মেনে নিতে হয়েছে। আমি মানে বাকি আগামী যে গল্পগুলো লিখবো সেটা এটা মেনে নিয়েই করা, যে তারা এটা পড়বে না। মানে বাংলা ভাষায় যারা অল্প বয়সী তারা পড়বে না, আমার ছাত্ররাই পড়বে না। আর কিন্তু তারা একই রকম পাঠাভ্যাস তাদের ইংরেজি জিনিস নিয়ে, হলিউডের জিনিস নিয়ে হবে। বা হ্যারি পটার পড়বে ওরা ওরকম ভাবে। আমারটা পড়বে না, মানে আমাদেরটা পড়বে না, আমারটা ইম্পর্টেন্ট না, মানে বাংলা ভাষাটা পড়বে না আর কি। এরকম একটা বিদঘুটে একটা হয়ে গেছে। আমি জানি না কেন হয়েছে, মানে এটা এখন ভাবতে হবে। তো তাহলে স্যার আপনি যে এখন লিখবেন আগামীতে, সেটা কি আপনি তাহলে আর ইয়াং লোকজনের কথা ভেবে আর লিখবেন না, নাকি না আপনার লেখাটা আপনি যেভাবে লিখছেন সেভাবেই লিখে যাবেন, যে তারা হয়তো আগামীতে পড়বে, জাস্ট এই এক্সপেকটেশনটা? আমার আমার তো এখন মানে আমার গোটা লেখাপত্র নিয়ে আমার পুরো আমার সম্পর্কটা খুব কমপ্লেক্স। যতই আমার একটু আগে কথা শুনে যেটা খুব চটে গেছি মনে হলো, চটেই আছি, চটেই থাকি মেনলি। কিন্তু আমি ঠিক করেছি যে ধরো ধরো অপার্থিব, যখন অপার্থিব, তারপরে অন্ধযুগের সৃজন সঙ্গী বলে যে আমার একটা গল্পগ্রন্থ আছে, সেগুলো আমি একদম বলেই দিয়েছিলাম এগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। আমার একটু শিফট করার ইচ্ছা আছে ফ্যান্টাসি
ফেরি টেল ফ্যান্টাসি, ওরকম মূলত ফ্যান্টাসিতে শিফট করার ইচ্ছা আছে। আমার দীর্ঘদিনের ইচ্ছা হরর নিয়ে কিছু লেখার, কিন্তু হররটা আমি এখনো কোনো রকম প্লট পাচ্ছি না যেটা নিয়ে লিখতে পারি। কিন্তু আমার আপাতত আমি আগামী একটা দুটো মানে বই আমি একদম ছোটদের জন্য ফ্যান্টাসি নিয়ে লিখবো। মানে কিপিং দিস ইন মাইন্ড, আমার মাথায় এটা থাকবে যে ছোটরা হয়, বাংলাভাষী ছোটরা হয়তো পড়বেই না। আমাদের কাজ লিখে আবার লিখে বেঙ্গলে এখন কাজ করতে গেলে সবসময় কিন্তু কি রেসপন্স আসবে সেইভাবে কাজ করা যাবে না। রেসপন্স আসবে না, খুবই ঘাটা একটা সিচুয়েশন, মানে খুব করাপ্ট, মানে খুব মানে ডিগ্রেডেড একটা মানে সাংস্কৃতিক মহলে আমরা কাজ করি বলে আমি বিশ্বাস করি। আমার এই সাংস্কৃতিক মহল নিয়ে খুব একটা গর্ব করার কিছু নেই, তো একটা মানে শ্লাঘা নেই, কিন্তু আমার ভাষাটার প্রতি সাংঘাতিক ভালোবাসা আছে বলে আমি ইংরেজিতে লিখবো না। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আপাতত কিছুদিনের জন্য যাই হোক, আমাকে সায়েন্স নিয়ে কেন, ফিকশন কে বিরতি দেবেন, তাই তো? না সায়েন্স ফিকশন একটু অন্য জনগুলো ট্রাই করার ইচ্ছা আমার। হ্যাঁ, অন্য জনগুলোকে ট্রাই করার আমার মানে হররটা ট্রাই করার খুব ইচ্ছে, কিন্তু আমি ঠিক সেই অর্থে প্লট পাচ্ছি না বা সামথিং। তাই ফ্যান্টাসি ফেরি টেল গুলো পড়ে তারপর আমি, কিন্তু অভিনন্দন, আমার একটু অস্বস্তি লাগছে যে আমি তো আমার গল্প আলোচনা করতে আসিনি, সত্যি তাই আমি আলোচনা করতেছি। তাই আহ, কিন্তু যাই হোক, আমাদের গল্প লেখাও কোথাও একটা ওনার প্রতি একটা ট্রিবিউট তো, মানে কিছু একটা ওনার মেন্টারশিপ। আমি তো সত্যি তাকে আমার মেন্টার বলেই মনে করি না দিকে। মানে লেটস গো ব্যাক টু রায় আর কি, সেটাই। হ্যাঁ, মানে ওটা নিয়ে কথাবার্তা হোক আর কি। আর হ্যাঁ, কারোর রাইট, যদি কোনো প্রশ্ন থাকে। রাইট, রাইট, রাইট। হ্যাঁ, কারোর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। যতক্ষণ না কেউ প্রশ্ন করছে তাহলে আমি একটা করি। আমিও সেটা করতে হচ্ছে যে যাচ্ছিলাম। সত্য। ওকে, তাহলে তুমি করে নাও, কারণ আমি অনেক করছি, তুমি করো। না, আমার যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে মানে যেরকম আপনি এই কল্পবিশ্বের পাবলিকেশনের কথা বললেন যে অনেক ভালো কাজ হচ্ছে, মানে আমার সেটা শুনতে শুনতে প্রথম কথা মনে হলো যে মানে আমি আমার জেনারেশনের কথা যদি বলি, কিছু বন্ধু বান্ধব যারা বই টই পড়ে বা আমরা যারা পড়তাম, আমরা না ক্রমশ জানি না সেটা আমাদের চোখের সামনে যে বইগুলো আসছে সেগুলোতে একটু হতাশ হয়ে পিছনের দিকে ফিরে যাচ্ছি কিনা, বা যেগুলো আসা উচিত সেগুলো চোখের সামনে আসছে না বলে হয়তো। তো এই এই যে আপনি হুম, রেকমেন্ডেশনটা দিলেন এটাতে এটা ভালো হতেই পারে। লাগলো আর হ্যাঁ, কি, যে না না, একটা মানে রেকমেন্ডেশনটা দেওয়ার জন্য না। হ্যাঁ, এটা হওয়ার চান্সই আছে। আমি নিজে একজন 15 বছরের একটি ছেলেকে চিনি, যে খুব সিরিয়াসলি পড়াশোনা করে, বরং আমি তার কাছে জানি রেগুলার যে তুমি এখন কি নিয়ে পড়ছো। যেমন আমি তাকে জিজ্ঞেস করি যে আমি যদি প্যারালাল ইউনিভার্স নিয়ে কোনো উপন্যাস খুঁজি তাহলে কোনটা খুঁজবো, সে আমাকে কতগুলো বলে দেয় ইত্যাদি। হ্যাঁ, এইবার তাকে আমি যখন জিজ্ঞেস করি যে তুমি বাংলা পড়ছো না কেন, মানে অ্যাপার্ট ফ্রম দ্য ক্লাসিক্স, মানে কন্টেম্পোরারি বাংলা পড়ো না কেন, ওগুলো কেন পড়বো, ভালো হয় না তো, মুখের উপর বলে দিচ্ছে। ঠিক হ্যাঁ আছে, এবার এইটা কেসটা মানে, এবং আমি ওর ওই ছেলেটির, এই যে ছেলেটির কথা বলছি, তাকে আমি মনে করি সে এই ব্যাপারে আমার চাইতে এক্সপার্ট। মানে সে এত পড়ে এবং এত মানে, আর ওর কাছে তো কোনো মানে সীমানা নেই। আমি যেমন ছোটবেলায় যখন বই পড়তাম, বই পড়তাম, কারণ আমরা আমাদের ছোটবেলায় সিনেমা টিনেমা আমরা অ্যাক্সেস পেতাম না। কিন্তু এই ছেলেটি সে অ্যানিমে দেখে, সে সমস্ত মিডিয়ামে সে এনগেজ, কিরকম কোয়ালিটি কাজ হচ্ছে। এবং সে যখন নাকশিট করে যে বাংলায় হচ্ছে না, পড়বো কেন, তখন আমার কিচ্ছু বলার নেই। সেটাই। হ্যাঁ, না আমি তাই কেউ যদি এরকম হয়, হ্যাঁ, কেউ যদি এরকম হয় না, যে এখনকার কোয়ালিটিতে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে তারা চলে যাচ্ছে ক্লাসিক্সে, মানে উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্যাট, সেটা হওয়ারই কথা। হ্যাঁ সেইটাই আর কি, এইটাই বলতে চাচ্ছিল যে আপনার হ্যাঁ, কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা মানে আমি মার্কেটিং শব্দটা ব্যবহার করতে চাইছি না, কিন্তু এটা ছাড়া আর কি ব্যবহার করা যায় আমি ঠিক বুঝতে পারছি না, যে সঠিক মার্কেটিং এক্সট্রিমলি হচ্ছে না। ইম্পর্টেন্ট, এক্সট্রিম। না না, একটু দেখো দেখো, এই যে তোমার যে, তুমি যে, সরি তুমি বলছি, হ্যাঁ, 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 যেটা নিশ্চয়ই। হচ্ছে এই মার্কেটিং শব্দটা ব্যবহার করতে গিয়ে যে তোমার যে অস্বস্তিটা হলো, এই অস্বস্তিটাই হচ্ছে আমাদের বাঙালি সংস্কৃতির ভুলভাল প্রেশার।
তার কারণটা হচ্ছে, আমি আরেকটা কথা বলছি, তুমি যে আমার মতে মার্কেটিংটা অত্যন্ত জরুরি। আমি অন্য একটা কথা বলছি। তুমি জানো আমার এপিক ফ্যান্টাসি লেখার ইচ্ছা আছে, মানে যেগুলো তোমার অনেকগুলো ভলিউমে হবে। আমি ওরকম মানে কতগুলো ভেবেও রেখেছিলাম, অ্যাটলিস্ট হ্যারি পটার টাইপের, যেটা অনেকগুলো ভলিউমে লেখা আছে। কেন লিখিনি আমি আজ অব্দি, কেন লিখিনি বলো তো? কারণ আমি জানি যে যে হিউজ লেবারটা আমি দেব, আমি অলরেডি হিউজ লেবার দিয়ে বসে আছি। কারণ আমি যা গত 15 বছর আমি যা লিখেছি, আহ, সেটা হার্ডলি 20% প্রকাশিত হয়েছে, কি আরো কম, অনেকটা প্রকাশিত হয়নি। ঠিক আছে, সেগুলো যখন আমার মনে হবে যে সেগুলো প্রকাশিত হওয়ার মতো, তখন হবে, হয়তো হবে না, এরকম সিচুয়েশনে হবে। কিন্তু এটাতে না প্রচন্ড খাটনি হয়। সেই খাটনিটা কিন্তু গেটস অ্যাকনলেজড বাই হোয়াট? ইট গেটস অ্যাকনলেজড বাই রয়্যালটি। অর্থাৎ আমি অন্তত বুঝেছি যে এই ধরনের ফিকশন লেখা প্রায় 24 ঘন্টার কাজ। 24 ঘন্টার লেবারটা দিতে গেলে আমাকে তো আমার ভরণ পোষণ করতে হবে, জীবিকা করতে হবে, এই জিনিসটাই। বেঙ্গল এমন একটা জায়গা হয়ে গেছে, এখানে গল্প বলে কেউ তার জীবিকা তৈরি করতে পারবে না। মানে না, একটা একটা যে সিনেমা করতে চায়, সিনেমা করে তার ভরণ পোষণ করতে পারবে না। যে লিখতে চায় সে লিখে তার ভরণ পোষণ করতে পারবে না। বহু বহু ছেলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারা স্ক্রিন প্লে লিখে দেয় উইদাউট পারিশ্রমিক। বহু বহু ছেলে মেয়ে স্ক্রিন প্লে লিখে দেয় যেখানে তারা ঠিকঠাক ভাবে অ্যাপ্রিসিয়েশন হয় না, তাদের তাদের ঠিকঠাক ওয়ার্ক কালচার নেই। বহু বহু লেখক তারা লিখে যাচ্ছেন দাতব্য, যেখান থেকে তারা বিন্দুমাত্র কোনো মানে পারিশ্রমিক পান না। রয়্যালটি এক ধরনের পারিশ্রমিক। অতএব যে রয়্যালটি দেয় না সে তো মার্কেটিং এও বিশ্বাস করে না, বুঝতেই পারছো? তা অতএব সে, এই কথাটা আমি যখনই লোককে বলেছি, লোকে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে যে আমি পয়সা রোজগার করার জন্য করেছি। আমি যখন বলেছি যে জেকে রাউলিং সে মিলিয়নার, শি ডিজার্ভস টু বি এ মিলিয়নার, তখন লোকে আমার দিকে অটুভাবে তাকিয়েছে যে আমি কি মিলিয়নার হতে চাই বাংলায় লিখে। আমার পয়েন্টটা যেটা হচ্ছে, জেকে রাউলিং এর নানা রকম সমস্যা আছে, উনি মহিলা, একটু তার কাটা, হ্যাঁ, কিন্তু তুমি ভাবো তো ওনার কন্ট্রিবিউশনটা ভাবো, যেটা হচ্ছে উনি কতগুলো চরিত্র তৈরি করলেন। উনি একটা জেনারেশনের জন্য একটা মিথোলজি দিয়েছেন। হ্যারি আর রন হারমিওনি বড় হচ্ছে, সেই পাঠকগুলোও বড় হচ্ছে। একটা সময় যখন সেই পাঠকরা যখন একদম ছোট ছিল তখন ওদের যাত্রা শুরু হয়েছিল। তারপরেও তারা সেই পাঠকরা যখন মানে শেষ ডেথলি হ্যালোস যখন বেরোলো, তখন সেই পাঠকরাও তারা লাইফের জন্য তৈরি, তারা এখন হ্যাঁ, দে মানে আর ইয়াং আমরা সেই অ্যাডাল্ট। হ্যাঁ, এক্সাক্ট জেনারেশনটা, তোমরা আমি তোমরাই ক্লাস জেনারেশন। 12-এ পড়ি যখন, হ্যাঁ, তখন ডেথলি হ্যালোস বেরোলো। একদম, মানে এক্স্যাক্টলি। আমরা তার মানে এক্সাক্ট তুমি হ্যারির সাথে দেখো, বড় হয়েছি। তো তোমার তোমার জেনারেশনের জন্য একটা মিথোলজি দিয়েছেন, এটা কি কম কথা? এটা বাংলা সাহিত্যে এই দায়িত্ব কে নিয়েছেন সত্যজিৎ রায় ছাড়া? আমি তো মনে করি যে সত্যজিৎ রায় না থাকলে আমার ছোটবেলাটা ছোটবেলা থাকতো না। আমার গোটা যে 80-এর দশকে আমার ছোটবেলাটা কেটেছে জাস্ট ফর ওয়ান পার্সন। একজন লোক প্রতিদিন সিরিয়াসলি ভাবতেন যে কতগুলো ছোট ছোট ছেলে মেয়ে আছে, 15 বছর কম তাদের বয়স, তাদের জন্য আমাকে রোজ কিছু একটা করতে হবে। উনি গল্প লিখতেন। উনি ছাড়া এটা কেউ করেননি। হুম। কেউ, ওনার তো এটা করার কথা ছিল না। উনি বিশ্ববরেণ্য ফিল্ম মেকার। উনি যদি শুধু ফিল্ম মেকিং করতেন, ওনার কিচ্ছু ক্ষতিবৃদ্ধি হতো না। কিন্তু এই জিনিসটা উনি সিরিয়াসলি নিয়েছিলেন। এবং এবং রাউলিংও তাই। আজকে রাউলিং বহুত উল্টোপাল্টা কথাবার্তা বলে ট্রান্স ট্রান্স সেক্সুয়ালদের নিয়ে, যেগুলো একদম ঠিক না। হ্যাঁ, বললাম না মহিলা তার কাটা আছে, কিন্তু ওর ওনার যে অবদানটা আছে সেটা হচ্ছে যে একটা মিথোলজি কেন লাগে বলো তো? এই যে জন ফিকশন, কতগুলো ক্যারেক্টার, কত মানে হ্যারি পটারের ইউনিভার্স, এটা একটা আধুনিক মিথোলজি। Why do you need these mythologies? We need these mythologies so that we, through these mythologies, we understand the world we live in. অ্যাবসলিউটলি। আমাদের যে জগৎটায় আমরা বসবাস করি, সেখানে একটা বাচ্চা ছেলের
একটা বাচ্চা ছেলের তার সমসাময়িক মিথোলজি প্রয়োজন। তাকে আমরা গত 30 বছর ধরে তাকে খালি শঙ্কু ফেলুদা দিয়ে যাচ্ছি। সে তো শঙ্কু ফেলুদা পড়বেই, কিন্তু শঙ্কু ফেলুদার মধ্যেই তো আছে যে এটা অন্য একটা সময়ের, এটা 60 এবং 70 দশকের দিন। তার তো তার কন্টেম্পোরারি কিছু একটা লাগবে, তার ভাষায় তার কন্টেম্পোরারি। এইটা কোনো আমাদের এখানে কোনো সাহিত্যিকদের এটা কোনো সিরিয়াস কাজ বলেই মনে হয় না। এই And now I am talking about of only one genre, that is children's fiction, fantasy বা children's fiction। সেটাকে, সেইটা যে একটা দায়িত্ববান কাজ সেটা কেউ মনেই করেননি। একদম। যে আর আমি এখন একটা একটা হুম, সরি বলছি যে মানে আমরা এখন হ্যাঁ, যে না না না, ধরনের মানে আনন্দ মেলা এখনো একটা ওই ভালোবাসার চোটে হুম, প্রত্যেকবার আনন্দ মেলা হ্যাঁ, কেনা হচ্ছে এরকম হুম, যেটা হচ্ছে, মানে আমার কোথাও গিয়ে একটা মনে হয় যে আমরাই মানে আমাদের এখন যে ছোটরা বই পড়ছে, হুম, 10 বছর 12 বছর 15 বছর যারা বই পড়বে তাদেরকে তো আমরা রেকমেন্ড করব, যারা আমরা 30+ হয়ে গেছি আমরা তাদেরকে বই এক্স্যাক্টলি। রেকমেন্ড করব। আমরা পয়েন্টটা কি সেই জানো তো? হ্যাঁ, রেকমেন্ডেশনের জায়গাটা হ্যাঁ, পাচ্ছি না, পয়েন্টটা এবং সেটা বোধহয় একটু মানে সেই জন্য আমরাও পাবে আবার না। হ্যাঁ, ফেলুদা টিনটিনেই ফেরত হ্যাঁ, চলে যাচ্ছি, গিফট করার সময় তাদেরকে আবার ফেলুদা টিনটিনই দিচ্ছি। এক্স্যাক্টলি। হ্যাঁ, কারণ কোয়ালিটিটা তো ওখানেই আছে। হ্যাঁ, আমার যদি কোয়ালিটি, মুশকিলটা হচ্ছে ওইটাই বললাম তো, যে যারা প্র্যাকটিস করেন, যারা লিখে চলেন, তাদেরও কোথাও ব্যাড ফেথ ঢুকে গেছে যে আমরা তো যা করছি সিরিয়াস না, আমরা যেটা করছি সেটার তো কোনো সাংস্কৃতিক গুরুত্ব নেই, এটাই তাদের মনে হয়। আমি ওই যে বললাম না, ওই একজন ভদ্রলোকের কথা, যে শৈলেন ঘোষ, আমার মানে অদ্ভুত লাগে, উনি আজীবন কিচ্ছু লেখেননি রূপকথা ছাড়া। এবং আমার চোখের সামনে আমি দেখেছিলাম সেই রূপকথাগুলো ডার্ক হয়ে যাচ্ছে, সিরিয়াস হয়ে যাচ্ছে। অর্থাৎ উনি ওনার আর্টটাকে খুব সিরিয়াসলি নিতেন। এবং ওনার, আমি যখন অরুণ বরুণ কিরণমালা বা টোরা বাচ্চা ইত্যাদি ইত্যাদি পড়ছি, তখন আমি ছোট। তারপরে যখন আস্তে আস্তে পরের দিকের গুলো চলে যাচ্ছে যেগুলো, তখন আমিও বড় হচ্ছি, ওনার লেখাগুলো বড় হচ্ছে। ওই এক্স্যাক্টলি হ্যারি পটারে যেটা হয়েছে, হ্যারি পটাররা বড় হয়েছে, হ্যারি পটারের জগৎটা আরো ডার্ক হয়ে গেছে। হ্যাঁ, ডার্ক হতে 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 মানে যেটা ছবিতেও বোঝা যায়, ছবিগুলোও সেটা খুব ভালো করে, মানে একদম ফার্স্ট ফিলোসোফার স্টোন প্রথম যে ছবিটা দেখবে অনেক বাচ্চাদের ছবির মতো। ডেথলি হ্যালোস এর কাছে যখন চলে এসেছে তখন ইটস একটা ভেরি ডার্ক, এটা অলমোস্ট লাইক এ সিরিয়াস ফিল্ম। বিশেষ করে ডেথলি হ্যালোস পার্ট 1 তো আমার অত্যন্ত ভালো লাগে, মানে ছবি হিসেবে। এই এবার এটা যে হচ্ছে, এটা হচ্ছে তার কারণটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট ইন্ডাস্ট্রির মধ্যে কাজ হচ্ছে, সেখানে দ্য ক্যাপিটাল ইজ ইনফ্লোয়িং, দের ইজ মার্কেটিং, অ্যান্ড দের ইজ দ্য রয়্যালটি, অ্যান্ড দের ইজ দ্য সার্কুলেশন অফ ক্যাপিটাল। এখানে ধরেই নেওয়া হয় যে এক ধরনের সারস্বত্ব সাধনা হচ্ছে, যেখানে একমাত্র প্রফিট করবেন প্রকাশকরা বা প্রডিউসাররা। যিনি লেবার গুলো করছেন তার তার কাছে দরকার নেই, যেহেতু মার্কেটিং বলে কিছু নেই। আরেকটা জিনিস হচ্ছে, ফালতু জিনিস মার্কেটিং করে কি হয় সেটা বলিউডকে দেখলেই বোঝা যাবে। তো আমি লিখেও চলবো ফালতু জিনিস, এবার সেটাকে এমন ভাবে মার্কেটিং করবো যেন সাংঘাতিক কিছু একটা হচ্ছে। ওটা করে বেশি দিন তো লোককে চমকানো যায় না। অর্থাৎ কোয়ালিটি জিনিস লিখতে হবে, কোয়ালিটি জিনিস লিখে লিখে সেটার কোয়ালিটি মার্কেটিং করতে হবে, নাহলে হবে না। কোয়ালিটি মার্কেটিং করার পরেই কিন্তু আহ, একটা জেনারেশন বুঝবে যে ওকে দের ইজ সামথিং ওয়ার্থ হিয়ার আর কি। কিন্তু তার আগে কোয়ালিটিটা করতে হবে। আমি জেকে রাউলিং এর কথাই বলতে পারি। জেকে রাউলিং ইজ নট এ ভেরি গুড রাইটার। ওনার একদম যদি প্রথম ফিলোসোফার স্টোন পড়া যায়, তাহলে দেখা যাবে যে ওই আমার ওই বইগুলো কিন্তু খুব একটা ভালো লাগে না, রাইটিং খুব একটা ভালো লাগে না। কিন্তু ওনার ওভার দ্য ইয়ার্স দেখা যাবে ওনার রাইটিং বেটার হয়ে গেছে। মানে আস্তে 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 ওনার রাইটিং গুলো উন্নতি হচ্ছে। মানে এখানে একটা খুব বিউটিফুল একটা জিনিস হয়, ক্যারেক্টার গুলো গ্রো করছে। ক্যারেক্টার গুলোর যারা পড়ছে, মানে তোমাদের মতো জেনারেশন, তারা গ্রো করছে, রাইটার নিজেও গ্রো করছে। রাইটার ইজ অলসো গ্রোয়িং ইন দ্যাট সেন্স। হ্যাঁ, তো ফ্যান্টাস্টিক জিনিস একটা। হ্যাঁ, এটা যদিও আমরা এইটার সাথে গ্রো করিনি, বাট হুম, মানে আমি জেকে রাউলিং আর এটার পার্সোনাল এক্সপিরিয়েন্স একটা কথা বলছি। ফোর্থ বুকে প্রথমবার সেড্রিক ডিগরি মারা যায় যখন, তখন আমি ক্লাস 10-এ পড়ি। এবং হ্যাঁ, হ্যাঁ, তখন আমি যখন পড়েছি আর কি, এবং প্রথমবার জেকে রাউলিং মানে হ্যারি পটারে কেউ মারা যাচ্ছে, মানে ওটা একটা মানে সেই পৃথিবী ভেঙে হ্যাঁ, পড়ছে হ্যাঁ, এরকম টাইপের একটা অবস্থা হচ্ছে, কারণ কি এটা তো হ্যাঁ, দিস ইজ সাপোজ টু বি এ এক্স্যাক্টলি। ফ্যান্টাসি ওয়ার্ল্ড।
সিমিলারলি সত্যজিৎ রায় মানে ফেলুদা পড়তে পড়তে প্রথমবার গোলকধাম রহস্যতে একটা মানে হুম। ফেলুদা ধরে ফেলেছে কে খুন করেছেন, কিন্তু ফেলুদা তাকে ছেড়ে দিচ্ছে কারণ কি সেটা একটা প্রচন্ড গ্রে এরিয়া। হ্যাঁ। মানে এবং সেটা মানে হুম সেটাও বেশ হুম হুম। প্রচুর দিন সময় লেগেছিল অ্যাকসেপ্ট করতে যে ও মানে খুন করে দিয়েছে তাও তাকে ছেড়ে দেওয়া যায়, মানে ফেলুদা কিছু বলছেন না কারণ কি। গ্রো করে জিনিসটা, যে যে আস্তে আস্তে জিনিস গ্রো করে। এবং এই মানে থ্যাঙ্কস এইগুলো, এই প্রসঙ্গটা আনার জন্য আমি একটু আগে আমার মনে আছে যখন লাস্ট ইয়েটা সেশনটা শেষের দিকে আমি একটা কথা বলেছিলাম যে জ্ঞান ফিকশনের একটা পাঠের সংস্কৃতি না থাকলে সেটা গ্রোথ হয় না। এইটা প্রমাণ। তুমি তুমি আরেকটা জিনিসও ভেবে দেখো, বলে না তোমাদের জেনারেশনের ছেলেমেয়েরা নাকি পড়াশোনা করে না, পড়ে না, ইত্যাদি ইত্যাদি, তাদের নাকি ধৈর্য অ্যাটেনশন স্প্যান কম, এগুলো তো রেগুলার আমরা শুনতে পাই। কিন্তু তুমি নিজে ভাবো তো, তুমি কতদিন ওয়েট করেছো ফর দ্য ভলিউমস, একটা ভলিউমের মধ্যেখানে গ্যাপ গুলো তুমি কিরকম ওয়েট করেছো তুমি ভাবো। তুমি ভাবো তো আস্তে আস্তে বইগুলো মোটা থেকে আরো মোটা থেকে আরো মোটা হয়ে গেছে, ঠিক আছে? তো তোমার তো রিডিং হ্যাবিট তো নষ্ট হয়নি। অতএব এইগুলো না কতগুলো ইজি মিথ, ছেলেমেয়েরা পড়ে না, তাদের ধৈর্য নেই ইত্যাদি, উল্টো প্রমাণ, মানে হ্যারি পটার দিয়ে উল্টো প্রমাণ করে দেওয়া যায়। অর্থাৎ সেইখানে যেটা হচ্ছে, এইবার যেটা হচ্ছে, মানে হ্যারি পটার একটা অদ্ভুত সময় আসছে, যে সময় ইন্টারনেট পৃথিবীটা বাড়ছে। এবার ইন্টারনেটেই হ্যারি পটারের অনেক ফ্যান সাইট তৈরি হচ্ছে, রেফারেন্স গুলো তৈরি হচ্ছে, মানে সেকেন্ডারি কতগুলো মেটেরিয়াল তৈরি হচ্ছে। এই যে সেকেন্ডারি মেটেরিয়াল গুলো, এই সেকেন্ডারি মেটেরিয়াল গুলোই আমি এটার কথাই বলছি, হচ্ছে সিরিয়াস পাঠের চর্চা। মানে কেউ যদি যারা ঠিকঠাক ভাবে এনগেজ করে, যারা সিরিয়াসলি এনগেজ করে, প্যাশনেটলি এনগেজ করে গল্পের সাথে, তারাই ওই লেবারটা নেবে, যে ফ্যান ফিকশন লেখা, অথবা সেকেন্ডারি কতগুলো ওয়েবসাইট তৈরি করা, কতগুলো মানে এরকম জিনিসপত্র তৈরি করা, ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে যেটা হয়, একটা পাঠের অভ্যেস গ্রো করে। এবং সেই পাঠের অভ্যেসটা যখন গ্রো করে, তখন আসলে পাঠক নিজে একজন এক্সপার্ট হয়ে পড়েন। পাঠকের যদি এক্সপার্টিসটা না থাকে, তাহলে লেখার কোয়ালিটির উন্নতি হবে না। অর্থাৎ পাঠকই কিন্তু সে এক্সপেক্ট, সে মানে আসলে ফেলুদাতে নিয়ে সত্যি তার অসুবিধা যেটা হচ্ছিল, যে তিনি নিজে বুঝতে পারছিলেন যে তিনি শুরুর দিকে যে কোয়ালিটির গল্প লিখেছেন, শেষের দিকে তার সেই আর ধৈর্যটা নেই, লিখতে পারছেন না, বা তার ইন্টারেস্ট নেই ইত্যাদি। কারণ উনি এটা বুঝতে পারছেন যে ইউ ক্যানট সার্ভ দ্য সেম থিং এগেন অ্যান্ড এগেন। মানে ডেথলি হ্যালোস আর ফিলোসোফার স্টোন ইজ নট দ্য সেম বুক, ইন ইটস টোন, ইন ইটস সিরিয়াসনেস ইত্যাদি। এটা একমাত্র সম্ভব তার কারণ জেকে রাউলিং নিজে জানেন যে তার যে পাঠককুল, তারা কিন্তু অনেক বড় হয়ে গেছে। দে ক্যানট বি সার্ভ দ্য সেম থিং ওভার এগেন অ্যান্ড এগেন। হ্যাঁ। অতএব তাদের কিন্তু একটা ইভলিউশন হয়েছে অ্যাজ এ লিডার। অতএব জিনিসটার কোয়ালিটিরই ইভলিউশন হয়েছে। মানে এর সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে, তুমি দেখে নাও যে গত 30 বছর ধরে বাংলা সিনেমা, সে খালি গোয়েন্দা গল্প আর থ্রিলার করে, এবং কি খারাপ করে, ছবিগুলো অত্যন্ত খারাপ। হ্যাঁ। হ্যাঁ। আমি শুধু ফেলুদা ব্যোমকেশের কথা বলছি না, ইন জেনারেল তুমি হইচই খুলে যে কোনো থ্রিলার দেখে নাও, তুই দেখবে যে তুমি নিজে, ধরো তুমি একটা ইংরেজি ভাষী একটা যদি গোয়েন্দা সিরিজ দেখো, তার মান কতটা উন্নত এবং এর মান কতটা অবনত। সেটা কেন পার পেয়ে যাচ্ছে এটা করে? কারণ হচ্ছে ব্যাড রিডিং কালচার এবং ব্যাড রিসেপশন অফ দ্য পাবলিক। কিছু একটা হয়, পাবলিক সুইচ অফ করে যায়। মানে আমার মনে আছে, আমি তো অবশ্যই কোনো নাম করব না কোনো প্রজেক্টের, বেকার শত্রুতা বাড়িয়ে লাভ নেই। সেটা হচ্ছে যে একটা সময় আমি দেখছিলাম যে দাহাড় বলে একটা গোয়েন্দা সিরিয়াস এসছিল, সেটারও যা সিরিয়াসনেস, তার পাশাপাশি আরেকটা বোধহয় হইচইয়ে চলছে কিছু একটা, সেটা তার পাশে একদম অত্যন্ত খারাপ। হুম।
অতএব এই একটা সামগ্রিক ডিজেনারেশন মধ্যে দিয়ে তো আমরা যাচ্ছি। ওকে, এনিথিং এলস, মানে ইফ আই স্টার্ট র্যান্টিং আই উইল গো অন র্যান্টিং অ্যাকচুয়ালি। হ্যাঁ। হ্যাঁ, মানে যদি আর কারো প্রশ্ন থাকে তাহলে আমি আর একটা করতে পারি। সেটা হলো, আপনি বলছিলেন না যে সত্যজিৎ রায়ের হরর ব্যাপারটা খুব প্রিয়। হ্যাঁ। তো মানে অফকোর্স সত্যজিৎ রায়ের যে হরর শর্ট স্টোরিজ গুলো লিখেছে সেগুলো আমারও ব্যক্তিগতভাবে খুব প্রিয়, ওগুলোই সবচাইতে বেশি প্রিয় রাদার। এবং উনি যে হরর ফিল্মটা বানিয়েছেন, যেটা হয়তো পূর্ণদৈর্ঘ্যের নয়, ওই রবীন্দ্রনাথের ওই একটা ছোট গল্প থেকে করা, মণিহারা থেকে করা, বাট ওটাও আমার ভয়ানক ভয়ানক একটা প্রিয় সিনেমা আর কি। শুধু মানে এত অ্যাটমসফিয়ারিক, মানে গথিক রোম্যান্স যদি বলা যায় আর কি। তার একদম। মানে বাংলাতে এই ধরনের ছবি খুব কমই হয়েছে। হয়তো প্রেমেন্দ্র মিত্র যখন করতেন তখন তিনি কিছু করতেন তো। কিন্তু সত্যজিৎ রায় নিজের ছোট গল্প থেকে এই ধরনের সিনেমা বানাবার কোনো চেষ্টা করলেন না। এই ব্যাপারে কি আপনি কিছু মানে কোনো রেফারেন্স বা ম্যাটেরিয়াল পেয়েছেন যে উনি সেটা করতে কেন ইন্টারেস্টেড হননি? ইন্ট- আমার মনে হয় উনি ছোট গল্পে যেটা করছেন, দেখো ওনার কাছে ব্যাপারগুলো খুব স্পষ্ট, উনি মোটেও ছোট গল্প লিখতেন না যে এটা নিয়ে ছবি বানাবো বলে। ঠিক আছে। আহ মানে এই প্রসঙ্গটা তুমি আনলেই যখন বলে ফেলতে হবে, আশা করি আমাদের সময় আছে আর। উনি কিন্তু সোনার কেল্লায় এক্স্যাক্টলি গল্পে যেটা আছে সেটা করার চেষ্টা করেন। উনি কিন্তু জয়া ফেলুনাতে এক্স্যাক্টলি গল্পে যেটা আছে উনি চেষ্টা করেনি করতে। একটা টেকনিক্যাল ব্যাপার দেখো, গোটা ফেলুদার গল্পগুলো তোপসের পয়েন্ট অফ ভিউ থেকে বলা হয়, তোপসের জবানিতে বলা হয়। সেখানে সোনার কেল্লায় উনি কি নিয়ে ইন্টারেস্টেড? সোনার কেল্লায় উনি ফেলুদা নিয়ে ইন্টারেস্টেডই না। উনি ইন্টারেস্টেড হচ্ছে ওই ভিলেন দুটোকে নিয়ে, যে ওরা যখন নিজেদের মধ্যে ইন্টারাকশন করে তখন কি হয়, তখন কি রকম মজা হয় সেগুলো কিন্তু উনি গল্পে, উনি যখন উপন্যাস লিখছেন তখন তো ওটা ওনার পক্ষে জানা সম্ভব না, কারণ ওটা তো তোপসের জবানিতে হচ্ছে। অতএব উনি কিন্তু সিনেমায় যখন সিনেমা যখনই করছেন তখন হি ইজ ইন্টারেস্টেড ইন হোয়াট হি কুডন্ট ডু ইন হিজ লিটারেচার। সেরকম জয়বা ফেলুনাথের আমার অত্যন্ত প্রিয় একটি দৃশ্য হচ্ছে, যেখানে ওই মনে আছে যে ফেলুদা একা মৌলাল মছলি বাবাকে পিছু নিতে নিতে একটা প্রায় ল্যাবেরিনথাইন একটা ইয়েতে ঢুকে যাবে, একটা বিল্ডিং এ ঢুকে যাবে। ওইটার ইকুইভ্যালেন্ট কিছু তো তোমার লেখা সম্ভবই না, উপন্যাসে লেখা সম্ভবই না। তার কারণটা হচ্ছে ওখানে তো তোপসে নেই। অতএব উনি ওটা নিয়েই ইন্টারেস্টেড, যেটা যেটা লিটারেচারে করা যাবে না সেটা নিয়ে উনি ইন্টারেস্টেড। কিন্তু উনি কিন্তু কখনোই গল্প লেখেননি এটা মাথায় রেখে যে এইটা নিয়ে থেকে আমি পরে ছবি বানাবো। এক নম্বর আমার মনে হয় সেটা ওনার গল্প লেখাটা, দ্যাটস দ্য এন্ড বাই ইটসেলফ। তাই হরর স্টোরি, এই অ্যাটমসফেরিক হরর স্টোরি যেগুলো যেগুলো আমাদের ইন্টারেস্টিং, খুব সিনেম্যাটিক লাগে, সেগুলো কিন্তু উনি লিটারেচার হিসেবেই লিখতে চান এবং তার চেয়ে বেশি এগোতে চান না খুব একটা। দ্বিতীয়ত আমার মনে হয় যে, আমার মনে হয় আমরা যেটা নিয়ে আজকে কথা বলছি না, সেটা ওনার ওনার মধ্যেও হয়তো ছিল সেটা। হি ওয়াজ নট ভেরি, আই থিঙ্ক হি ওয়াজ নট ভেরি শিওর অফ যে তিনি যদি এখন একটা জর এক্সারসাইজ করেন ইন সিনেমা, সেটাই বাঙালি বিদ্বজ্জনেরা কিভাবে নেবে। তাতেও তো উনি করলেন, তাতেও দুটো গোয়েন্দা গল্প করলেন, তাতেও একটা সিরিয়াস রূপকথা করলেন, হীরক রাজার দেশে, ইত্যাদি ইত্যাদি করেছেন। আর তাছাড়া আমার মনে হয় শেষের দিকে তো ওনার শরীরটাও খারাপ হয়ে গেছিল, সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, উনি প্রায় মনে রাখতে হবে প্রায় ঘরে বাইরের সময় থেকে উনি রীতিমতো অসুস্থ। আম, আর অ্যান্ড হি, আই থিঙ্ক হি ওয়াজ এ ভেরি বেটার পার্সন অ্যাট দ্যাট টাইম। ওনার ছবিগুলো দেখলে বোঝায় যে ওনার একদম বাঙালি সমাজের প্রতি আশা ভরসা জনরণ্য থেকেই বোঝায় যে ওনার চলে গেছে। অতএব পয়েন্টটা যেটা হচ্ছে যে উনি এক্সারসাইজ গুলো কেন করলেন না, সেটা, সেই প্রশ্নটার উত্তর হয়তো যে উনি করার মতো অবস্থায়ও ছিলেন না, বা উনি করতে চানও নি ইন দ্যাট সেন্স। আমার তো সত্যিটার ক্ষেত্রে আমার মনে হয় যে উম, পৃথিবীতে আমি আরেকটি লোককে চিনি, যার নাম কোয়েন্টিন তারান্তিনো, যে সাংঘাতিক রিভেঞ্জ নিয়ে অবসেসড। আমি পৃথিবীর একটা দেশের ছবি চিনি, কোরিয়ান সিনেমা, যারা রিভেঞ্জ নিয়ে অবসেসড। রিভেঞ্জ জিনিসটা নিয়ে তারা সাংঘাতিক সিরিয়াসলি মানে সিম্প্যাথি ফর ফর মিস্টার ভেঞ্জিয়েন্স,
হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি গল্প কোরিয়ান সিনেমায় তারা রিভেঞ্জ জিনিসটা নিয়ে খুব সিরিয়াসলি ভাবনা চিন্তা করে। আরেক আরেক চিনি আমি সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় মানে রিভেঞ্জ, এই যে ওই কিল বিলের শুরুতে যে লাইনটা ছিল না, দ্য রিভেঞ্জ ইজ দ্য ডিশ ডিশ বেস্ট সার্ভড কোল্ড, মানে যত সময় যাবে তত রিভেঞ্জ জমবে ভালো আর কি। এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে সত্যজিৎ রায়ের গল্প। অতএব সত্যজিৎ রায়ের একটা অদ্ভুত দিক ছিল, উনি সাংঘাতিক প্রতিশোধ জিনিসটা নিয়ে সাংঘাতিক ইন্টারেস্টেড ছিলেন। এবং ওনার গল্পে প্রতিশোধ নেয় কারা? একদম ছাপোষা আন্ডারডগস। তারা দীর্ঘদিন ধরে প্ল্যানিং করে, 20-25 বছর ধরে প্ল্যানিং করে তারপরে একটা প্রতিশোধ নেয়। এই যে সত্যিটা, এই যে কোয়ার্কি ওয়ের্ড যে জগৎটা না, সেই জগৎটা ওনার ছবির জগতের সাথে যায় না। ওনার ছবির জগৎটা হচ্ছে প্রাপ্তবয়স্ক র্যাশনাল একটা জগৎ, অনেক লেস ডার্ক। ওনার ছোট গল্প অনেক ডার্ক অ্যাকচুয়ালি। ওটা মানব মনের যে অন্ধকার দিকটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্টেড। আমার মনে হয় এই জন্যই হয়তো মানে উনি নিজেও খুব ইন্টারেস্টেড না এটা, এই টু এক্সপ্লোর দিস ওয়ার্ল্ড ইন সিনেমা। হি লেফট ইট উইথ লিটারেচার বলে আমার মনে হয়। সেটাই। একলা লোক, একলা পাগলাটে লোক, তাদের পাগলাটে নিউরোসিস, তাদের দীর্ঘদিনের প্রতিশোধ স্পৃহা, এই গল্পগুলো উনি বলতেন অদ্ভুত ভাবে। অদ্ভুত পে ব্যাকের গল্প, এই ধরনের গল্পগুলি উনি বলতে ভালোবাসতেন। আমি ওকে। আমি জানি হ্যাঁ, না এটা নিয়ে কোনো ইনফরমেশন অ্যাভেলেবল আছে কিনা, কিন্তু আপনার কি মনে হয় যে সত্যজিৎ রায়ের সময় যদি আহ, মানে কম্পিউটার গ্রাফিক্স বা যেটা মানে 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 একটা খগম কম্পিউটার অ্যানিমেশনে গেছে যেরকম ভাবে এখন বানানো যাবে, সেটা তখন তো পসিবল ছিল না। সেটা যদি হতো আমার মনে তাহলে কি আমার উনি মনে হয় এক ব্যাপারটাকে উনি এক্সপ্লোর করতেন? করতেন। আমি একটা জিনিস যেটা খুব, এটা আমার একটু বিজার লাগেও, আহ, কিছু কিছু আমার কাছে ইনফরমেশন আছে যেগুলো আমি বললাম কমিক্স করলেন না কেন, মানে ওনারই কমিক্স করার কথা ছিল আর কি বলে মনে হয়। হম। এবং জানি না, হয়তো ওনার প্ল্যান ছিল, হয়তো ব্যস্ততায় করতে পারেননি, কারণ কমিক্স একটা সাংঘাতিক সমস্যার ব্যাপার। তাই এটা তো আমার মনে হয় যে উনি এলিয়েনটা বানাতে পারলেন না বিকজ অফ ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার। উনি যদি মানে ধমধম, মানে উনি নিচে বেঁচে থাকতেন না, উনি একদম পরিণত বয়স্ক মারা গেছিলেন। কিন্তু উনি যদি কম্পিউটার গ্রাফিক্স দেখতেন, আমার মনে হয় উনি এনজয় করতেন। আমার মনে হয় উনি গেমিং এও এনজয় করতেন। মানে ওই গেমিং এর জগৎটা আমার মনে হয় একটা একটু রায়ের জগৎ, খুব ইন্টারেস্টিং একটা জগৎ হতো। উনি একটা গেমিং ওয়ার্ল্ড তৈরি করতে পারতেন আমার মনে হয় কোনো একটা জায়গায়। মানে এটা তো হবেই, তার কারণটা হচ্ছে আমার মনে হয় সত্যজিৎ রায়ের জোর বাঁচান বেঁচে গেছেন কেন বলতো, কারণ ব্যাপারটা হচ্ছে সুকুমার রায় মারা গেছিলেন। সুকুমার রায় যদি বেঁচে থাকতেন আর যদি সুকুমার রায় হাতে ক্যামেরা পেতেন, তাহলে আর সত্যজিৎ রায়কে ছবি বানাতে হতো না। তাহলে আমরা অন্য মানে দুর্ধর্ষ ছবি দেখে পেয়ে যেতাম সিনেমার ইতিহাসে সুকুমার রায়ের হাতে গিয়ে। আহ, যে কোনো ক্রিয়েটিভ লোকই তো বিভিন্ন ফর্মে ইন্টারেস্টেড থাকেন। আমার মনে হয় উনিও গ্রাফিক্স, কম্পিউটার গ্রাফিক্স, ভিএফএক্স ইত্যাদি উনি ইন্টারেস্টেড হতেন বলে আমার মনে হয়। আপনি আমাদের একেবারে হাতে আমাদের আর মনের কথাগুলো বলে দিচ্ছেন। আমাদের হাতে আর 4 মিনিট আছে, হ্যাঁ। তো আর কেউ যদি কোনো প্রশ্ন করতে হ্যাঁ। চাও ঝট করে করে ফেলতে পারো। তবে শেষ করার আগে আমি একটা কথা, হ্যাঁ, স্যারকে তো অনেক অনেক ধন্যবাদ, আপনি আবার করে আমাদের জন্য সময় বার করলেন। থ্যাংক এবং ইউ। আমাদের পার্টিসিপেন্টদেরও, যে সবাই আবার একটা উইকেন্ডের ইভিনিং এসছে, এইটা খুব মানে হ্যাঁ, আমাদের জন্য থ্যাংক খুব ইউ। হার্টেনিং যে এইটা হ্যাঁ, আমরা অ্যারেঞ্জ করতে সাহস পাবো বারবার করে। হ্যাঁ, আমারও ধন্যবাদ। মানে সবাই যে যে বসে বসে সিরিয়াস চর্চার শুনছেন। কথা আপনি হ্যাঁ। বললেন, সেই সিরিয়াস চর্চাটা হয়তো হুম। করার সুযোগ আছে। হ্যাঁ, 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 আছে। সেটার কি বলতো, সাংস্কৃতিক পরিমণ্ডলে সেটার একটা সাপোর্ট দরকার। অর্থাৎ যারা এই সিরিয়াস চর্চাটা করতে চায়, তাদের যেন মনে হয় না যে তারা একটা ছেলে মানুষই করছে।
আজকে যদি অভিনন্দন যেসব জিনিসগুলো, যেসব কাজকর্ম আমি অভিনন্দনকে চিনি বলেই বলছি, যে ওদের যে ধরনের কাজকর্মগুলো করতে চায় সেগুলো যদি ও বৃহত্তর সাংস্কৃতিক ইন্ডাস্ট্রিয়াল মহলে বলে, তাহলে সবাই বলবে ও এ হচ্ছে একটা বেসিক্যালি ছেলে মানুষ। আমি বলি দ্যাটস আ ব্যাড ব্যাড অ্যাটিটিউড আর কি, দ্যাটস আ ব্যাড ভাইব উই লিভ ইন। হ্যাঁ, এবং এই ব্যাড ভাইবস এর জন্য মানে আমাদের কিছু হবে না। কারণ এই যে যারা এই ছেলে মানুষগুলো করেননি আর কি, আমি এবার শেষ 4 মিনিট তো আমি এবার একটা ডেঞ্জারাস কথা বলে বেরিয়ে চলে যাচ্ছি আর কি। সেটা হচ্ছে সেটা হচ্ছে এই তথাকথিত যারা জন জন ফিকশন না করে সিরিয়াস ফিকশন করলেন। দেখো ভাই, আমি তো সাহিত্য সিনেমা শিল্প নিয়ে গত 25 বছর ধরে পড়াশোনা অধ্যাপনা করেছি। আমি একটা কথা সোজা সাপটা আমি বলে দিতে পারি, গত 30-40 বছর এই সিরিয়াস সাহিত্য, বাংলা সিরিয়াস সাহিত্য কিচ্ছু অবদান নেই। মানে আজকে যখন আমি 40-এর দশকের সাহিত্য পড়ি, যখন জীবনানন্দ দাশ আসছেন, মানিক, তারাশঙ্কর, বিভূতিভূষণ আসছেন, আমি সেখানে একটা ঐতিহাসিক রূপরেখা পাই। আমি 60-এর দশকে একটা পাই, 70-এর দশকে একটা পাই। সেই সবকটা যে আমার ভালো লাগে তা না, কিন্তু আমি একটা রূপরেখা পাই। 90-এর দশকের পর থেকে বাঙালির সিরিয়াস সাহিত্য চর্চার কোনো রূপরেখা নেই। আমি বলছি না তাতে কোনো সব লেখা খারাপ হয়েছে, কিন্তু ভালো লেখাগুলো না কোনো স্ট্রাকচার তৈরি করতে পারেনি। যেমন আমরা এখন 40-এর দশকের দিকে যদি যাই, আমরা জানি সেখানে রিয়েলিজমের একটা উত্থান হয়েছিল, যেখান থেকে সত্যি তার রিয়েলিজমও আসছে। তার আগে আমি রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্রর ওই সময়টা থেকেও আমি একটা রূপরেখা পাবো, একটা স্ট্রাকচার পাবো। এই যে যারা যে যারা থ্রিলার লিখলেন না, হরর স্টোরি লিখলেন না, গোয়েন্দা গল্প লিখলেন না, বসে বসে সিরিয়াস সাহিত্য লিখলেন। সিরিয়াস সাহিত্য মানে হচ্ছে মানুষ, মানুষে মানুষে প্রেমের সম্পর্কর গল্প। আর কি জানি, আমি জানি না, সিরিয়াস সাহিত্য কিছু একটা হয় আর কি। সেইগুলো যে তারা গত 30 বছর ধরে, 40 বছর ধরে হচ্ছে না, তার অবদানটা আমার কাছে অশ্বডিম্ব। ওটা করে খুব একটা কিছু হয়নি, এমন কিছু সাংঘাতিক অবদান হয়নি বাংলা সাহিত্যে যেটা ইতিহাসে থেকে যাবে। কারণ আমরা যখন সাহিত্যের ইতিহাস পড়ি, আমরা তো বলি যে এই ডিকেডে এই কাজ হচ্ছে, ওই ডিকেডে ওই কাজ হচ্ছে। আমরা যখন সিনেমা সাহিত্যের ইতিহাস পড়ি, আমি ওইভাবেই পোস্ট 90s যে বাংলা কালচার দেখে আমি কিছু দেখতে পাই না, কোনো স্ট্রাকচার দেখতে পাই না যেখান থেকে আমি একটা প্যাটার্ন দেখতে পাবো, যেখান থেকে একটা ইন্টারভেনশন দেখতে পাবো। অর্থাৎ এই, আর আরেকটা হচ্ছে এই আপাতভাবে যে পোস্ট ডেটা অ্যালগোরিদম বেস যে ওয়ার্ল্ড আমরা আছি। হ্যাঁ, যে যে সোশ্যাল মিডিয়া পরবর্তী যে ওয়ার্ল্ড আছে, তাতে তো কোনো ইন্টারভেনশন নেই। মানে তাতে যে সিরিয়াসলি ইন্টারভেনশন করা, সেইখানে যে একটা একটা বাঙালির অস্তিত্ব নিয়ে যে কিছু একটা ভাবনা চিন্তা করা, সেই আধুনিকতা নিয়ে যে আধুনিকতার সঙ্গে যে একটা সংযোগ ঘটানো, ক্রিটিক্যাল সংযোগ ঘটানো, সেটা নিয়েও কিছু নেই। বরং সেটাতে অনেক আগে দেখা যাবে জন ফিকশনে হবে, জন ফিকশনে অনেক আগে সেই নিয়ে কাজ হবে। তার জন ফিকশনে সেই স্ট্রাকচারটা আছে। জন ফিকশন শুরুই হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর। সেটা হচ্ছে জন ফিকশন এমন একটা অবস্থা, বিশ্বের ইতিহাসের এমন একটা সময় তার উত্থান হয়েছিল, যে সময় মূলত যেটা হচ্ছে যে ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইত্যাদি গুলো হচ্ছে। এবং মনে রাখতে হবে যে বিশ্বযুদ্ধ, দুটো বিশ্বযুদ্ধ বলা হয় কেন, তার কারণটা দুটো বিশ্বই হচ্ছে টেকনোসেন্ট্রিক ওয়ারফেয়ার। অর্থাৎ সেখানে প্রযুক্তির একটা মানে প্রযুক্তির এমন একটা ভূমিকা আছে, যে ভূমিকাগুলো বিশ্বব্যাপী। ঠিক আছে, অর্থাৎ সে বোমারু বিমান হোক, নতুন ধরনের অ্যামুনিশন হোক, ইত্যাদি ইত্যাদি, ডাউন টু কনসেন্ট্রেশন ক্যাম্প, হলো তোমার গ্যাস চেম্বার অ্যান্ড তোমার অ্যাটমিক ওয়ারফেয়ার। অতএব এই যে একটা প্রযুক্তি কেন্দ্রিক পৃথিবী, এইটাকে নিয়ে জন ফিকশন অনেক বেশি ভালো কমেন্ট করতে পারে। ঠিক আছে, এই যে প্রযুক্তি কেন্দ্রিক পৃথিবী এবং প্রযুক্তি নির্ভর ধনতান্ত্রিক পৃথিবী, এইটা নিয়ে জন ফিকশন অনেক ভালো কমেন্ট করতে পারে। অতএব আমার পয়েন্টটা যেটা হচ্ছে যে যে পৃথিবীতে আমরা আছি এই মুহূর্তে, সেই পৃথিবীতে নিয়ে সিরিয়াস
কমেন্টারি, এটা তথাকথিত নন জট ফিকশনও করতে পারে, যেটাকে সিরিয়াস ফিকশন ধরে নেওয়া যায়, কিন্তু জট ফিকশনও করতে পারে। কিন্তু আমার ধারণা বাংলা কাজের ক্ষেত্রে দেখা যাবে ওটা জট ফিকশন অনেক আগে করবে। কিন্তু লাভের মধ্যে যেটা হবে, জট ফিকশন যে ওটা করলো সেটা উইল নট গেট অ্যাকনলেজ, কারণ আমাদের এখানে জট ফিকশনকে সিরিয়াসলি নেওয়ার অভ্যেসটা নেই। এবং এটা এই অবস্থায় থাকবে আনটিল অ্যান্ড আনলেস যাদের কাছে এই অভ্যেসটা নেই আর কি, যারা মানে আমাদের সংস্কৃতি এবং সাহিত্যর হর্তাকর্তা বিধাতা, তারা যতদিন না তামাদি হয়ে যায় তাদের এই অভ্যেসটা থাকবে। তারা তামাদি হয়ে যাবে খুব শীঘ্রই বলে আমার মনে হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। হেভি ডিসকাশন হলো। আমার 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 আমি তো খুবই এনজয় করেছি, আই এম শিওর যারা আছে তারাও খুবই এনজয় করেছে। এবং একদম এই যে একটা আনফিল্টার্ড ডিসকাশন হলো, এই যে একটা ক্যান্ডিড একটা এনভায়রনমেন্টের মধ্যে পুরো ব্যাপারটা হলো, ইন্টারাকশনটা হলো, তো আবার আমার মনে হয় এইটাই হয়তো একটা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করার একটা জমি দিতে পারে, যদি আমরা এটা ক্রমাগত করতে থাকতে পারি। ইনফ্যাক্ট স্যার আপনি বলছিলেন না যে মানে ইন ফিউচার যদি কোনো ফিজিক্যাল ইভেন্টও করা পসিবল হয়, যেখানে মানে প্যান্ডোরা স্টিল যদি এরকম একটা ফিজিক্যাল ইভেন্ট করতে পারে, তো তাহলে সেটাও মানে সেটাও আমরা করার চেষ্টা করবো। কারণ আমরা চাইবো আর কি যে আপনাকে আমাদের সাথে, কারণ এই ধরনের ডিসকাশন গুলোই এমন একটা ইন্টারাকশনের জন্ম দেয়, যে ইন্টারাকশন গুলো কোনো একটা দিকে কোনো কিছু নিয়ে যাওয়ার একটা ট্রিগার পয়েন্ট তো দরকার হয়। কোনো মানে এক একটা কথা এক এক রকম ভাবে ট্রিগার করে দেয় লোকজনকে। আমার মনে হয় এখন ট্রিগার করাটা খুব প্রয়োজন। তো মানে থ্যাংক ইউ ফর দিস আনফিল্টার্ড আমিও একটা কথা বলি, সেলফ। আমিও সেখানে আরেকটু জাস্ট কোয়ালিফাই করে দিই। আমি যে কাজটা করি আর কি, দেখো একটা তো আমার চাকরি আছে অধ্যাপনা করা film নিয়ে, কিন্তু মূলত যে এই ক্রিটিক্যাল কমেন্টারি না, আমার কেন জানি না মনে হচ্ছে সেইটার খুব একটা গুরুত্ব এই সমাজে আর নেই। ঠিক আছে, অর্থাৎ ক্রিটিক্যাল কমেন্টারি করার গুরুত্বটা তখনই থাকে যখন সেটা আরো ক্রিয়েটিভিটিকে ট্রিগার করতে পারে। সেই এই ক্রিটিক্যাল কমেন্টারির জায়গাটা খুব কমে গেছে, মানে তার তার এফেক্টিভ হওয়ার জায়গাটা খুব কমে গেছে এখনকার সমাজে। মানে তুমি আমি না 1 ঘন্টা ধরে, মানে আমি 1 ঘন্টা ধরে জন উইক নিয়েও কথা বলতে পারি, মানে জন উইক আমার খুব প্রিয়। হ্যাঁ, এবং কেন জন উইক কেন ভালো, জন উইকের মতো বাকি অ্যাকশন ছবিগুলো কেন ভালো না, হ্যাঁ, জন উইকের মধ্যে কি স্পেশালিটি আছে সেই নিয়েও আমি 0.5 ঘন্টা বলতে পারবো। কিন্তু এই বলাগুলো আর খুব একটা সাজে না। আমার মনে হয় ক্রিটিক্যাল কমেন্টারি চাইতো এক ধরনের ক্রিয়েটিভ ওয়ার্কের প্রয়োজনটা এখন আরো বেড়ে গেছে। মানে একদম মানে যেটা হচ্ছে নতুন জন ফিকশনে আরো অনেক কাজ, ক্রিয়েটিভ কাজ, যত বাড়ে তত আমাদের কাজগুলোর একটা, আমরা একটা কথা হলো মেটেরিয়াল রসদ পাই। আমাদের তো রসদ লাগে, তো আমাদের কাজকর্মের রসদ লাগে। আমার যত ক্রিয়েটিভ কাজকর্ম বাড়বে তত আমাদের আমরা কথা বলে আনন্দ পাই। মানে আমি যে জন্য যে কথা বলে, মানে আজকে আমি জন উইকের কথা বললাম, যেটা একটা আমেরিকান প্রোডাক্ট, 2 দিন বাদে যদি সাংঘাতিক ক্রিয়েটিভ একটা এক্সপ্লোশন হয়, আমি বাংলা কতগুলো জিনিস নিয়ে কথা বলে আনন্দ পাবো। তাই আমার মনে হয় যে আমার মতো লোকেদের, মানে আমার তো দুটো সত্তা আছে যদি ভাবি, আমি নিজেকে বোঝাবার চেষ্টা করি যে আমার ক্রিটিক্যাল কমেন্টারি দেওয়ার যে সত্তাটা, তার চাইতেও গল্প স্টোরি টেলার সত্তাটার অনেক বেশি আদা নুন জল খেয়ে উঠে পড়ে লাগা উচিত বলে আমার মনে হয়। তোমাদের ক্ষেত্রেও তাই আমার মনে হয়। উই শুড টেল নিউ স্টোরি, উই শুড, মানে অ্যাবসলিউটলি স্যার। সেই জায়গাটা একদম করা উচিত। এবং সেটা প্রাথমিকভাবে ভাবে হয়তো লোকে খেয়াল করবে না, অতটা নজর দেবে না, গুরুত্ব দেবে না। কিন্তু ওটা ইনসেসেন্টলি করে গেলেন না, তখন একটা বডি ওয়ার্ক তৈরি করে। তারপরে লোকে ফিরে যেতে পারে যে আচ্ছা আমি এই একটা কাজ দেখলাম, এই কাজটার আগে কিন্তু কতগুলো প্রিডিসেসর আছে, চলো ওগুলোকেও আমরা আবার দেখি, এরকম ভাবে করতে পারে। So Pandora's Reel should actually move to more creative works rather than organizing uh, মানে টক শোজ লাইক হোয়াট আই ডিড। আমি যে আজকে যে করলাম, এগুলো হোক, আহ, এগুলো একদম না হলে হতেই পারে। আমি তো বলে আনন্দ পাই এগুলো কথাবার্তা,
কিন্তু যেটা হচ্ছে অন্য কাজটা বেশি না স্যার জরুরি একটা, বলে আমার মনে হয়। হুম, হ্যাঁ অবশ্যই, মানে প্যান্ডোরাস রিল থেকে তো আমরা এই ধরনের ক্রিয়েটিভ কাজ আরো করার চেষ্টা করছি। আপনি কিছু কাজ অবশ্যই দেখেছেন এবং আমরা আরো কাজ করার চেষ্টা করছি, এবং আমরা এটাও চেষ্টা করছি যে মানে যে ক ধরনের ফরম্যাট এই মুহূর্তে অ্যাভেলেবল, যেমন পডকাস্টও একটা খুব এই মুহূর্তে হুম, খুব একটা পপুলার ফরম্যাট। বাট এই সমস্ত মানে প্রত্যেকটা ফরম্যাটকেই যদি আমরা একটা স্টোরি টেলিং ফর্মের মধ্যে দিয়ে একটা হুম, এক্সপ্রেশন যদি আমরা তৈরি করতে পারি প্রতিটা প্রতিটা ফরম্যাটকেই, তাহলে অনেক বেশি লোকের কাছে পৌঁছানো যায়। মানে যেটা হয়তো হাতে গল্প লিখে পৌঁছানো যাচ্ছে না, হুম, হয়তো আরেকটা ফরম্যাটে তাদের কাছে পৌঁছানো যেতে পারে। তো এই হুম, হুম, ভাবনা থেকেই আমরা মাল্টিপল জিনিসপত্র করার কথা ভাবছি সাইমালটেনিয়াসলি। এবং স্যার সত্যি কথা বলতে আমাদের আমাদের জন্য, মানে আমরা যারা ক্রিয়েটিভ লোকজন, আমাদের জন্য এই ধরনের ডিসকাশন অ্যাকচুয়ালি খুব ইন্সপায়ারিং হয়, জানেন তো। মানে হুম, কারণ হুম, এই যে ডিসকোর্স গুলো, এগুলোর তো খুব একটা সুযোগ সুবিধা হয় না, আপনি নিজেও জানেন যে আলোচনার কোনো সুযোগ থাকে না। না, এবার না, ক্রমাগত না, একা একা কাজ করতে করতে মনে হয় যে একটা আলোচনা করলে অনেক কিছু ক্ল্যারিটিও তৈরি হয়। আর ওই যে বললাম ট্রিগার, কার কোন কথা যে কিভাবে ট্রিগার করে যাবে একটা ক্রিয়েটিভ লোককে বা একটা ক্রিয়েটিভ কাজকে, সেটা কেউ জানে না। তো সেই সুযোগগুলো আমরা সবে নিতে চাই। তো আমরা সবকিছুই করতে চাই, হুম, খালি যাতে করার মতো এনার্জিটা থাকে, সেই এনার্জিটা এই ধরনের হুম। ডিসকাশন সেই এনার্জিটা আমাদের দেয়। মানে উই রিয়েলি ডু বিলিভ দ্যাট। তো তবে থ্যাংক বেঙ্গলে ইউ। বেঙ্গলে যেটা হচ্ছে, বেঙ্গলে এই এনার্জিটা একটু ডিফিকাল্ট। তার কারণটা হচ্ছে বেঙ্গলে ভাবতে হবে যে তুমি তোমার পারিশ্রমিক পাবে না। তোমার পারিশ্রমিকটা দেওয়ার কেউ নেই আর কি। একটা তুমি শ্রম দেবে, পারিশ্রমিকহীন একটা শ্রম দেবে, কিন্তু সেটাও যদি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড হয় না, আমার বিরাট ভালো লাগে কিন্তু। মানে আমরা যারা প্রথমত অ্যাবসলিউটলি। খেটে খুঁটে একটা গল্প তৈরি করি, হয়তো তার আমার ইনফ্রাস্ট্রাকচার আমাদের খুব একটা হেল্প করছে না, আমাদের মার্কেটিং নেই, রয়্যালটি নেই, ইত্যাদি নেই, কিন্তু কেউ একটা এসে যদি বলে যে ভালো লেগেছে, তখন তো ভালো লাগে আর কি। সেটাই। হুম, exactly. ওটাই তো, মানে একজন হ্যাঁ, ক্রিয়েটিভ লোক সে যদি ওই ওই ফিডব্যাকটা পায়, সেটাই তাকে হ্যাঁ, অনেকটা স্যাটিসফ্যাকশন দেয়। আর আমাদের ক্ষেত্রে আমি এখানে জাস্ট অ্যাড করছি, কারণ এখন মোস্টলি আমরা প্যান্ডোরার লোকজনই আছি, সাথে সৃজিতা আছে। কিন্তু মানে এই যে কিছু মানুষ কন্টিনিউয়াসলি, মানে ধরুন আমরা সত্যজিৎ রায়কে নিয়ে ডিসকাশন শুরু করেছি 25শে মার্চ। প্রথমবার ইয়ে প্যান্ডোরাস রিলের পেজ থেকে হুম, এটা বলা হয়েছে যে আমরা সত্যজিৎ রায় কে নিয়ে কুইজ করব ইত্যাদি প্রভৃতি। এবং তারপরে এই প্রায় 1.5 মাস ধরে এটা চলছে, এবং হুম, কন্টিনিউয়াসলি কিছু মানুষ কিন্তু সেটা ফলো করছেন, এনগেজ করছেন। আমাদের তো সেরকম ছোট ব্যবসা, তো আমাদের তো পয়সা নেই খালি মানে সেটাকে প্রমোট করার বা পেড এক্স্যাক্টলি। মার্কেটিং করার। অর্গানিক ভাবে কন্টিনিউয়াসলি করছেন। এবং আহ, আমরা যখন সেকেন্ড টাইম এটা করার কথা বললাম, বহু মানুষ হয়তো ওরকম বলেছেন যে না আজকে না পারবো না, আজকে মানে অসুবিধা আছে। কিন্তু তারা আবার এইটা বলেছেন যে একটু ভিডিওটা পাঠিয়ে দেবেন, মানে হ্যাঁ, রেকর্ডিং তো হবে, রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। তো আমাদের ওইটা, হুম, আমি এবারে ভাবছি যে তাহলে এই এপিসোডটা কিন্তু আমাকে ইউটিউবে আপলোড করে সবাইকে পাঠাতে হবে। এই হুম, হুম, এই হুম, চর্চার হ্যাঁ, জায়গাটা আমরাও সাহস পাচ্ছি না, কারণ কি নিজেরা চারজন মিলে যখন ডিসকাস করছি ভাবছি যে কেউ পাত্তা দেবে দেবে না, এটার কোনো মানে হুম, আছে কিনা। কিন্তু আজকে মানে সেটাই। আজকে বহুজন আসতে পারেননি, তারা আবার আলাদা করে মেসেজ করে বলেছেন যে আমরা যদি একটু সেশনটা রেকর্ডিংটা পাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ঠিক আছে। সবাইকে, অনেক হ্যাঁ, অনেক হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাগেন। গুড নাইট। আমরা, হ্যাঁ, গুড লিভিং। আমি নাইট আমি স্যার, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট।